আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে আমরা কেস টেকিং কীভাবে করব, এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথম কথা হলো যে প্রত্যেকটা কেস টেকিংয়ের কিছুটা নিয়ম আছে। আমাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি, পদ্ধতিগুলোর কেস টেকিংও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে আমরা প্রথমত যে কেস টেকিং নিয়ে আলোচনা করব সেটা হলো যে জেনারেল কেস টেকিংটা কেমন হবে। আপনি রোগীর প্রথমত থার্মাল বিষয়টা আমাদেরকে নজর রাখতে হবে। তারপরে হলো তার থার্স্ট, স্টুল, স্লিপ পজিশন, টাং, ড্রিঙ্ক, ক্র্যাবিং এবং অ্যাবারশন, ফার্স্ট হিস্টোরি, ফ্যামিলি হিস্টোরির মধ্যে মাদারের এবং গ্র্যান্ডমাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, এই হিস্ট্রিটা আমাদেরকে নিতে হবে। তাহলে আমাদের জন্য একটা সুন্দর আপনার মেডিসিন সিলেক্ট করা সহজ হবে। এর বাইরে সবচেয়ে বড় কথা হলো যে তিনটে জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখা উচিত। সেটা হলো যে কজেশন, মডেলিটি এবং কনকমিটেন্ট। এই তিনটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে চিকিৎসা করতে, বিশেষভাবে একুট কন্ডিশনগুলোতে আমাদেরকে কজেশন এবং আপনার মডেলিটিটা খুব দরকারি। আর ক্রনিক বা অন্য ক্ষেত্রে আমরা কনকমিটেন্টকে সাথে নিতে পারি। একুটে যদি কনকমিটেন্ট পাওয়া যায় খুবই ভালো। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। এরপরে আমরা আসি আপনার পেইন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে কী করব। কেননা পেইনের প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে। সেটার একটা আমি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেস টেকিংয়ে ট্রিটমেন্ট অফ জয়েন্ট পেইন, এর থেকে আমাদের তিনটে জিনিস নেওয়া দরকার। যেহেতু এটা অ্যাকুট কন্ডিশন বা ক্রনিক কন্ডিশনের অ্যাকুট অবস্থায় ফ্রেজে আসে, সেখানে তিনটে জিনিস আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে পয়েন্ট আউট করে রোগীর থেকে এই কমপ্লেনগুলোর আলোকে সিমটম কালেক্ট করতে হবে। প্রথম হলো চিপ কমপ্লেন, যে সমস্যাটা তার হচ্ছে সে কমপ্লেনটাকে নিতে হবে। এরপরে নিতে হবে কনস্টিটিউশন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তারপরে আসবে মডেলিটি এবং ডাইরেকশন। ব্যথাটার ডিরেকশন কীরকম, উপর থেকে নিচের থেকে উপরে, ডান থেকে বামে, এই 3-4টা পয়েন্ট আমাদেরকে পেইনের ক্ষেত্রে নিতেই হবে। কনস্টিটিউশনের মধ্যে কী আসবে, বেসিক নেচার অফ পারসন, যেটা বেসিক নেচার। এখন অসুস্থতার পরে তার নেচারের চেঞ্জ হয়েছে এমনটা না। হয়তো অনেকে বলবে যে এই অসুস্থতা আসার পর আমি অনেক খিটখিটে হয়ে গেছি, অল্পতে রাগ করি, যখন আমার পেইন বেড়ে যায় তখন আমি চুপচাপ থাকি, কেউ কথা বললে রাগান্বিত হয়েছে। এটা কিন্তু বেসিক নেচার না। বেসিক নেচার হচ্ছে এটা একজন ব্যক্তির অ্যাডজেক্টিভ। নেচার হলো সিন্স বার্থ, জন্মর পর থেকে যেই নেচারটা নিয়ে সে জন্মগ্রহণ করেছে এবং সুস্থ থাকা অবস্থায় যখন কষ্ট কম থাকে তখনকার যে নেচার, সেটাকে আমরা বেসিক নেচার বলবো। আরেকটা হলো কনস্টিটিউশনের মধ্যে কফ অফ, তার যে যখন এই সমস্যাটার সাথে ফেস করে তখন সেই কী ধরনের ক্যারেক্টার তৈরি করে। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, অসুস্থতা বেড়ে গেলে তার কষ্টগুলো সে কীভাবে প্রকাশ করে এবং তার এগ্রেসিভনেসটা তখন কীরকম হয়, তখন তার নেচারের মধ্যে কী চেঞ্জ হয়, এই সবগুলোকে পয়েন্ট আউট করে এখান থেকে আমাদেরকে ড্রাগ সিলেক্ট করতে হবে। এরপরে পরবর্তীতে যে কথা সেটা হলো যে আসলে হোমিওপ্যাথিতে আর্ট এবং সায়েন্সের সমন্বয়ে হোমিওপ্যাথি। সায়েন্সটা সাধারণত সিস্টেমেটিক, এটাকে যে কেউ সিস্টেম অনুযায়ী চালালে এটাকে আবার নতুনভাবে উপলব্ধি করতে পারে। কিন্তু আর্ট খুব কঠিন। আর্ট ব্যক্তির নিজস্ব একটা যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন। এই আর্টটাকে করা খুব কঠিন, আর্টটা খুব সহজে হয় না। কেস টেকিং হলো আর্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট।
কালা। আর্টের জন্য প্রথম যে কাজটা সেটা হলো লিসেনিং। পেশেন্ট যা কিছু বলবে সেটাকে লিসেনিং করতে হবে, লিসেন করতে থাকতে হবে এবং পেশেন্টকে বলতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেশেন্ট বলতে পারে ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে ইন্টারাপ্ট না করা। যখন পেশেন্ট থেমে যাবে তখন প্রাসঙ্গিক যে বিষয়টা চলছে সেটার সাথে রিলেট কোনো একটা কোশ্চেন করা। আর আপনি যদি মনে করেন যে যথেষ্ট হয়ে গেছে, এই লিসেনিং থেকে একটা ড্রাগে যাওয়া, সেই দক্ষতা অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক্স এবং আমাদের চেম্বারে প্রতিদিন পেশেন্ট যেভাবে কথাবার্তাগুলো বলে সেখান থেকে কীভাবে আমরা একটা মেডিসিন নির্বাচন করতে পারব। প্রথম কথা হলো, আমরা পাঠক রেপার্টরিতে একটা রুব্রিক আপনাদেরকে বলি, এটা খুব কাজের রুব্রিক, অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই। আমাদের এই দুই চোখের ভুরুর মাঝখানে এই জায়গাটার মধ্যে এক ধরনের নোটস হয়। এটা পাঠক রেপার্টরিতে যদি আপনি যান, এটার নাম হলো GLABELLA, এটা উচ্চারণটা হলো গ্যাবেলা। এই গ্যাবেলা দুই বুড়োর মাঝখানে এক ধরনের নোটস হয়, সেটা সেই জন্য নড়াচড়া করে একটা পঞ্চের মতো হয়। এখানে লেখা আছে গ্যাবেলা নোটস কোস্টিকাম সিঙ্গেল, দুই বুড়োর মাঝখানে। এই রুব্রিকটা আপনারা দেখে নেবেন এবং অনেক পেশেন্ট আপনারা পাবেন প্র্যাকটিস করার সময়। এরপর পয়েন্টে আসি। আপনার কাছে এক ভদ্রমহিলা বসে আছে, তার ডিসক্রিপশন দিচ্ছে, আপনি লিসেন করতেছেন তার কষ্টগুলো, তার সমস্যাগুলো। বলতে বলতে এক সময় গিয়ে সে হঠাৎ করে তার চোখ মুছতে থাকে, এরকম। যদি আপনি অভিজ্ঞ ডাক্তার না হন বা আপনি যদি এই ব্যাপারে জ্ঞান না থাকে, তাহলে আপনি হয়তো বুঝবেন যে হয়তো চোখে তার কোনো অ্যালার্জিক সমস্যা আছে বা চুলকানি হচ্ছে, এই জন্য চোখ চুলকাচ্ছে। কোনো একটা ইমোশন, সেই ইমোশনাল কোনো বিষয়, দুঃখজনক কোনো ঘটনা সে বলতে গিয়ে তার চোখের কোণায় এক ফোঁটা পানি চলে এসেছে, আর সে সেটাকে কী করছে, বাইরে গড়াতে দেয়নি, ভিতরে রেখে দিয়েছে। এবং আশপাশের লোকদেরকে সে বুঝতে দেয়নি। এমনকি ডাক্তারও যদি খুব অভিজ্ঞ না হন এবং তার এই ব্যাপারে অবজারভেশন করার অভিজ্ঞতা, তিনিও বুঝতে পারবেন না। এই জন্য এটা মোছার শব্দের অর্থ হলো, আমার চোখে একটা পানি আছে, সেটাকে আমি হাইড করতেছি, সেটাকে আমি গড়াতে দিচ্ছি না নিচে, যাতে আমার কষ্ট অন্যর কাছে যাতে প্রকাশ না হয়। কেন আমি অন্যকে আমার কষ্টের ভাগিদার করে তাকে কষ্ট দিতে চাই না। এই জন্য এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা নজরে আসবে সেটা হলো, আমরা এই পেশেন্টকে ইগনিশিয়া দেব। ইগনিশিয়া দুটো জিনিস, সবচেয়ে স্ট্রং মোরালিটির পেশেন্ট, তারা তাদের কষ্ট, অনেক কষ্টের মধ্যেও তারা সেটাকে প্রকাশ করতে চায় না। তাদের মধ্যে একটা মাইন্ডনেস, সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু হাইডিং হিমসেলফ, সেক্রেটিভ, তারপরে মাইল্ডনেস, কমপ্লেনিং, বেয়ার সাফারিং, ইভেন আউটরেস। এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর, মেডিসিন। পেশেন্ট বললো আসে, ডাক্তার সাহেব আমি সারাদিন অফিস করে 5টা বাজে আসি বাসায়, 5টা-6টা বাজে এসে কোনো রকমে কাপড় টাপড় খুলে আমি সেই 1 কিলোমিটার দূরে আমার সেই বন্ধুর দোকানে চলে যাই, সেখানে গিয়ে আমি আড্ডা দিতে হয়। কিছু সময় আড্ডা দিলে আমি ভালো থাকি। যদি এটা আমি করতে না পারি তাহলে কিন্তু ডাক্তার সাহেব আমার এই সমস্যাটা বেড়ে যায়। সাথে ওয়াইফ আছে, আরে বলবো না ডাক্তার সাহেব, তখন কোনো রকমে ঘরে ঢুকলো, একটু চা বিস্কিট খেয়ে গেল, সে 2-3 ঘন্টা আড্ডা দিবে, আড্ডা দিয়ে সে শান্তি। যদি কোনো দিন যেতে না পারে তাহলে সে তার সেদিন ঘুমাবে না। এছাড়া পেশেন্ট বলা হলো যে আপনি কি করেন টাকা পয়সা দিয়ে, বলে যে না আমি এসব কোনো কিছুতে আমি এত মনোযোগী না, মাস গেলে বেতন পাই, সব ওয়াইফের হাতে তুলে দিই, সে তার মতো করে খরচ করে। এখানে আমরা 2-3টা পয়েন্ট নিয়ে দিচ্ছি। একটা হলো এই যে পেশেন্ট, এই পেশেন্ট এন্টারটেনমেন্টে সবচেয়ে বেশি শান্তি পায়, এন্টারটেনমেন্ট ছাড়া এরা বাঁচতে পারে না। 1। 2 নম্বর পয়েন্ট হলো, যখনই এরা কষ্টের মাঝেও
কষ্টের মাঝে যখন এরা নিজেকে অন্য কিছুতে ডাইভার্ট করতে পারে, পেইন হচ্ছে, সে তখন দেখা গেলো যে কাজ করতেছে। অনেক পেশেন্ট বলবো ডাক্তার সাহেব কাজের সময় আমি সব ভুলে যাই, যতক্ষণ কাজ করি তখন পেইন থাকে না, যখন আমি রেস্ট করি তখন পেইন থাকে। আমরা সাধারণত কমন মেডিসিন ইউজ করি, কিন্তু এখানে সবচেয়ে ভালো মেডিসিন হলো পাইপারমেন্থেস্টিকা, অকুপেশন এমিলারেশন, অ্যানোয় এন্টারটেনমেন্ট এমিলারেশন, কোম্পানি ডিজার পর, কোম্পানি অ্যাভারশন টু সলিটিউড। এরা সবসময় আপনার কষ্ট ভোলার জন্য নিজেদেরকে কোনো একটা কাজের মধ্যে অ্যাক্টিভ রাখতে চায়। এরপরের কেস আসি, ছোটো কেস। একটা গরিব ফ্যামিলি, একটা ছেলে এসেছে, তার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। মুখে তার একনি, ঘুম ভালো হয় না, লেখাপড়ায় কনসেন্ট্রেশন কম, গরিব ফ্যামিলির মানুষ যা হয় আর কি। কিন্তু সে যখন আপনার চেম্বারে আসলো, কীভাবে বুঝলেন গরিব ফ্যামিলি? তার মাসও এসেছে, মার পোশাক আশাক খুব নর্মাল, ছেলের পোশাক আশাক খুবই আপনার টিপটপ, খুব দামি পোশাক না। যে পোশাকটা সে পরে এসেছে সেটার গেট আপ, সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা টিপটপ টাইপের, এবং যে স্যান্ডেল বা জুতা পরে আছে সেটা খুব পলিশ করা। এখানেই শেষ না, প্রত্যেকটা কথা সুন্দরভাবে বলে যাচ্ছে আপনার কাছে, সিস্টেমেটিক, এবং বলে যে কোনো কিছু বলার পর বলে আঙ্কেল আমি ঠিক বলছি তো, ঠিক আছে। মেডিসিন খুব ইজি মেডিসিন, আর্সেনিক, আপনারা জানেন, আমরা ডে টু ডে লাইফে প্র্যাকটিস ইউজ করতে পারব। এরপরের কেস, একজন মহিলা এসেছে, তার 3 মাস যাবৎ জ্বর, কোনো তো কিছুতেই কমছে না। দেখতে শুনতে মহিলাকে সুন্দরী মনে হলো, পাশে হাজব্যান্ড এসেছে ছোটো একটা বাচ্চার সাথে নিয়ে। তো হাজব্যান্ডে দেখে শুনে খুব একটা ভালো মনে হলো না, তো মহিলার সাথে একান্তে কথা বলা হলো যে লম্বা সময় যাবৎ জ্বর, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গ্রিফ, জ্বরের যে সাইকোডাইনামিক সেটা হলো যে গ্রিফ সাপ্রেসড করে, তখনই তার ঘুষঘুষে জ্বর এবং কন্টিনিউ জ্বর থাকে। তাকে জিজ্ঞেস করা হলো তোমার তো চেহারাটা ভালোই, তোমার হাজব্যান্ড দেখতে শুনতে তো ওরকম কিছু মনে হয় না, কীভাবে বিয়ে হলো? কোনো ডাক্তার সাহেব আমার বাবা খুব গরিব মানুষ, খুব অসহায় মানুষ, আমরা অনেকগুলো ভাই বোন, আমি দেখতে শুনতে একটু সুন্দরী ছিলাম, এসএসসি অনেক কষ্ট করে পাশ করছি, কলেজে ভর্তি হব, পড়ব, কিন্তু এই সময় এরা খুব ধনী মানুষ, আমার স্বামীর ফ্যামিলিরা, এরা আমাকে দেখে আমাদের গ্রামে পছন্দ হয়ে গেছে, আমার বাবাকে বললো যে তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চায়, এক নজরে তারা বিয়ে করে নিয়ে আসে। আমার বাবার পক্ষে কোনোভাবেই লোক খাওয়ায়ে, মানে একটা বড় অনুষ্ঠান করে বা কোনো কিছু করে শ্বশুরকে এই মানে জামাইকে কিছু দেওয়া, এটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তা বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসলাম, কী অত্যাচার! শাশুড়ি সবসময় খোঁটা দেয়, হাজব্যান্ড মারধর করে, উল্টাপাল্টা বলে, এই কথা সেই কথা, এই কথা সেই কথা, অশান্তি, একটা অশান্তির মধ্যে সবসময় জীবনযাপন করে যাচ্ছে। তারপর থেকে আস্তে আস্তে নানান ধরনের সমস্যা, জ্বর, গিটে গিটে ব্যথা, এভাবে চলতেছে। মনে হয় যেন দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো যে কিছু প্রতিবাদ করেন না? বলে না, প্রতিবাদ করি না। প্রতিবাদ করি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই, আমি অসহায় মানুষ, আমার বাবার বাড়িতে গেলে আমাকে দেখবি কে? ছোট একটা বাচ্চা আছে, সব কিছু মুখ বুঝে সহ্য করে দেয়। এটার সবচেয়ে বড় রুব্রিক হলো ডিলেশন টর্মেন্টেড ইস। এখানে দুটো মেডিসিন, একটা হলো চায়না, একটা হলো লাইসিন। চায়না রুগীরা প্রতিবাদ করে না, কিন্তু তারা পরিবেশটাকে সহ্য করতে পারে না, এই জন্য তার ভিতরে ভিতরে তার এই কষ্ট, তার অসুস্থতা। আর লাইসিন আপনারা জানেন, আমরা ডগ থেকে আসছে, এটা লালা থেকে আসছে। সে কখনো সে অত্যাচারিত হবে ঠিকই, কিন্তু প্রতিবাদও করবে।
মায়ের খাবে আবার মানে মুখোমুখি তর্ক করবেন, উত্তর দিবে, এটা হলো লাইসি। এই হলো মোটামুটি আজকের আলোচনা। আবার কোনো বিশেষ কিছু রুব্রিক নিয়ে পরে আবার আপনাদের সাথে মিলিত হব। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।